So I guess I'm in live. যারা আমাকে শুনতে পাচ্ছেন কাইন্ডলি একটু জানাবেন যে ভয়েস ক্লিয়ার আছে কিনা, অ্যান্ড অলসো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড লাইভটা ওকে আছে কিনা। তাহলে আপনারা কমেন্টস করতে পারেন, আমি আপনাদের কমেন্টস পড়বো এবং আমার লাইভটা আজকে শুরু করব। আপনারা ইতিমধ্যে ক্যাপশন দেখেছেন আই গেস। ক্যাপশন যেগুলো আমি দিয়েছি, যে করোনা সংকটময় সময়ে রানওয়ে ম্যানিক পেজ আমাদের কিছু আর্টিস্টদেরকে আপনাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে, উইচ ইজ আ ভেরি গুড শো। আমি এর আগেও কয়েকটা এপিসোড দেখেছি এবং আপনাদের যথেষ্ট অনুপ্রেরণা ছিল, তাই যখন আমাকে বললেন অ্যাডমিন, সো আই ওয়াজ লাইক ওকে, লেটস ডু আ চিট চ্যাট। হিমা চাই লিখেছে হাই আপু, হ্যালো। তানিয়া হোসেন লিখেছে আসসালামু আলাইকুম আপু, জি সব ঠিক আছে। ওয়ালাইকুম সালাম তানিয়া, হাউ আর ইউ? সো যারা এখন লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন যাতে বাকিরাও দেখার সুযোগ পায়। এবং আমি বাড়ির শখ আজকে রানওয়ে ম্যানিক পেজ থেকে লাইভে এসেছি। থ্যাঙ্কস টু দি অ্যাডমিনস যারা আমাকে আপনাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছেন। এবং এই করোনা সংকটকালে আসলে নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই ঘরে আছি, একটু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি এবং পরিবার, নিকট আত্মীয়, বন্ধুবান্ধব সবার সাথে দেখা হয়তো হচ্ছে না। সো এখন যদিও লকডাউন শিথিল করা হয়েছে, বাট সব স্বাভাবিক পরিস্থিতি হয়নি এখনও। সো আই হোপ যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাই শারীরিকভাবে সুস্থ আছেন এবং মানসিকভাবে প্রফুল্ল আছেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাসকিন আহমেদ লিখেছে হেই সিস্টার, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন তাসকিন, হাউ আর ইউ? তাসিনুর রহমান লিখেছে হ্যালো আপি। সো হ্যালো এভরিওয়ান, আমি কমেন্টস পড়বো, আজকে সবার সাথেই আড্ডা দেবো, বাট ও নো। সো আজকে আমার খুবই বিজি একটা ডে ছিল, লাইক আমার খুবই মাথা ব্যথা করছে। সো ইফ ইউ গাইজ ডোন্ট মাইন্ড, আমি একটু কফি খাবো আর আড্ডা দিব। আজকে যারা আমাকে আগে থেকে আমাকে যারা আপডেটগুলো ফলো করেন তাদেরকে বলছি যে আজকে আমাদের চ্যারিটি ফাউন্ডেশন গিভ এ হ্যান্ডের একটা ইভেন্ট হয়েছে, উইচ ইজ কোলাবোরেট উইথ নাফিসা খান, একজন বাংলাদেশ। আই হোপ আপনারা ওনাকে চেনেন। উনি একজন কি বলবো, করোনা যোদ্ধা বলা চলে। একজন মেয়ে হয়ে উনি মানে সারা বিশ্বকে এবং বাংলাদেশের জন্য এক ধরনের আইডল মেয়েদের জন্য, যে মেয়েরাও যে ছেলেদের মতো সমান তালে এগিয়ে কাজ করতে পারে। সো নাফিসা খানের সাথে আজকে জয়েন্ট কোলাবোরেশনে আমরা গিভ এ হ্যান্ড একটি উদ্যোগ নিয়েছি। 100 পরিবারকে আমরা 1 সপ্তাহের খাবার দিয়েছি। সো আজকে এত বেশি রোদ ছিল, এত বেশি গরম ছিল যে আই ওয়াজ লাইক, আমি মানে হিট স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। যারা আমার লাইফটা দেখেছেন আপনারা দেখেছেন যে আই ওয়াজ ওয়েটিং আ লট, এবং আমাদের ভলান্টিয়াররা পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। মানে এত বেশি রোদ ছিল, রোদের তাপ ছিল, সেইখানে আমরা কাজ করেছি। সো ইট ওয়াজ আ ভেরি টায়ারিং ডে। অ্যান্ড দেন আমার একটু শুটিংও ছিল আজকে। দেন এই লাইভটা শেষ করার পর আমার আরেকটা লাইভ আছে, উইচ ইজ আমাদের অনলাইনে একটি নাচের কম্পিটিশন হচ্ছে, সেইখানে আমি জাজ হিসেবে থাকবো এবং আজকে বাছাই পর্বে যারা বাছাই হয়েছে তাদের নাম ঘোষণা করব এবং পরবর্তীতে সেমিফাইনাল রাউন্ডেও থাকবো। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক, এজন্য শেয়ার করা যে আমরা যারা নাচ করি, যেমন আমি, আপনারা দেখেছেন আমি নৃত্যশিল্পী, আপনারা টাইটেলে দেখেছেন। সো আমরা যারা নাচ করি তারা কিন্তু আসলে খুব বেশি দিন নাচ থেকে দূরে থাকতে পারি না, রাইট? সো তাদের জন্য এই অনলাইনে যেই নৃত্য প্রতিযোগিতাটা হচ্ছে, এটা ঢাকার বাহিরের একটা গ্রুপ করছে, বাট ইন্টারন্যাশনালি ডান্সাররা এখানে পার্টিসিপেট করতে পারবে, লাইক ঢাকার বাহিরে, নেপাল, ভারত, ভ্যারিয়াস কান্ট্রি থেকে তারা এখানে নাচ পোস্ট করেছে, ভিডিও, লাইক ফুল ড্রেস আপ অ্যান্ড মেকআপ সহ। এই করোনা সংকটকালীন সময় প্রায় 2 মাসের উপরে হলো যে কোনো শোজ হচ্ছে না। সো দেখা যাচ্ছে যে আমাদের নাচের কস্টিউম অ্যান্ড গহনাগুলো একদম ওভাবেই পড়ে আছে। সো ইটস আ ভেরি গুড আইডিয়া যে আমরা ভার্চুয়ালি সব কিছু করতে পারছি, এবং আমি এখনও তো ভার্চুয়াল লাইভে আপনাদের সাথে কথা বলছি। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, রাইট?
আচ্ছা, আমি এখন কিছু কমেন্ট পড়ি। ইমন লিখেছে, আমরা জানি আপনাদের একটি সংগঠন আছে গিভ এ হ্যান্ড, এ বিষয়ে কিছু জানতে চাই। আচ্ছা, গিভ এ হ্যান্ড একটি সামাজিক সংগঠন, শুধুমাত্র আমার সংগঠন না, আমি অ্যাডভাইজার, উপদেষ্টা এবং নবনিযুক্ত। করোনা সংকটের সময় আমি নবনিযুক্ত হয়েছি। ওরা 5 বছর ধরে কাজ করে যাচ্ছে বিভিন্ন দুর্যোগে বা বিভিন্ন সময়ে পথ শিশুদেরকে, বৃদ্ধাশ্রমে, এছাড়াও ডেঙ্গু সংকট যখন হলো তখন, অলওয়েজ একটা ক্রাইসিস মোমেন্ট আসলে দে ট্রাই টু ওয়ার্ক ভেরি হার্ড। সো আমার ওদের সাথে যুক্ত হওয়ার রিজনটা হচ্ছে যে আমি ইন্সপায়ার্ড হয়েছি তাদের কাজগুলো দেখে। ইনফ্যাক্ট আমি যেই এরিয়াতে থাকি ওই এরিয়ার কিছু তরুণরা মিলে এই গিভ এ হ্যান্ডের সামাজিক সংগঠনটা প্রতিষ্ঠিত করেছে। সো প্রতিষ্ঠাতাদের সাথে যখন আমার কথা হয়, আই ওয়াজ সো মানে কি বলবো, যে খুবই ইন্টারেস্টেড ফিল করি যে চ্যারিটির কাজ করাটা। আমার মনে হয়েছে যে বিনা পারিশ্রমিকে আমরা যখন কোনো কাজ করি মন থেকে, হুইচ ইজ ভেরি হার্ড ওয়ার্ক, সো আই স্যালিউট অল দি ভলেন্টিয়ার্স। এবং দেশের মধ্যে ছোট বড় যত সামাজিক সংগঠন আছে, নট অনলি গিভ এ হ্যান্ড, আই স্যালুট দেম, বিকজ বিনা পারিশ্রমিকে আসলে এত কষ্ট কাজ করা, ইভেন রোজা রেখেও আমাদের যেসব ইভেন্টগুলো হয়েছে সেগুলো নিয়ে কাজ করা, এবং অ্যানিমালসদের জন্য ফুড সাপ্লাই করেছি আমরা। আপনারা যদি আমাদের গিভ এ হ্যান্ড সামাজিক সংগঠনের ফেসবুক পেজে যেয়ে দেখেন, তাহলে আপনারা আমাদের সমস্ত উদ্যোগগুলো দেখতে পারবেন। আই হোপ সেখান থেকে আপনারা ডিটেলস জানবেন। আচ্ছা, আশরাফ লিখেছে, ওয়েলকাম টু রানওয়ে মানে লাইভ শো আপি। থ্যাংক ইউ সো মাচ। ইউ ক্যান শেয়ার দ্য লাইভ অ্যান্ড জয়েন উইথ আস। যেটা বলছিলাম যে এমজি এইচটি ইমন, থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে ইনভাইট করার জন্য। আপনাদের সাথে লাইভ আড্ডা দিচ্ছি। সো যারা এখন দেখছেন আমাকে, তারা লাইভটি শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন, আমারকে নিয়ে কোনো মন্তব্য থাকলে বা কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে করতে পারেন। হাই ফ্রম বাহরাইন, হাউ আর ইউ ম্যাম? শাইক শাকিল লিখেছে, ওকে, হাই হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা, গিভ এ হ্যান্ডে কাজ করার সময় মজার কোনো ঘটনা শেয়ার করো। আচ্ছা, অন্তিম মাহমুদ, আচ্ছা মজার ঘটনা মিনস হচ্ছে, আচ্ছা এটা বলছি, আরেকটা কমেন্ট পড়নি। অর্ষা লিখেছে, বারিশ তোমাকে খুবই ভালো লাগে আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাসকিন লিখেছে, আপনি আপনার একটা লাইফ স্টোরি দেখেছিলাম, দেখার পর আপনাকে অনেক রেসপেক্ট করি। থ্যাংক ইউ সো মাচ। জুবাইল আহমেদ লিখেছে, হাই হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, রানা ইজ ওয়াচিং। ওকে। তানহা লিখেছে, হাই আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো একজন যে কোয়েশ্চেনটা করেছেন যে গিভ এ হ্যান্ডে কাজ করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা হয়েছে কিনা, সো আসলে আমরা যে সকল ক্রাইসিস মুভমেন্ট দেখেছি অন স্পট বা ভেন্যুতে, মজার এক্সপিরিয়েন্স আসলে হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাট ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স উইচ ইজ, আমাদের কাছে যেহেতু ফোন কল এবং মেসেজের মাধ্যমে সকলে তাদের সাহায্যের জন্য আবেদন করেন, সেই আবেদনকারী একজন ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। সো ওনার যেহেতু স্কুলের বেতনটা অফ ছিল, দ্যাটস উনি খুব বিপদে পড়ে গেছিলেন, এবং করোনার সংকটের প্রায় সেকেন্ড স্টেজের দিকে আমরা তাকে শুকনা খাবার সামগ্রী দিয়ে এসেছিলাম। এবং পরবর্তীতে যে বিষয়টা বলছি যে ইন্টারেস্টিং কেন, যে ওনার স্কুল খোলার পর যখন ওনার বেতনটা যখন রেগুলার হয়ে যায়, দেন উনি আবার আমাদেরকে কল করেন, লাইক গিভ এ হ্যান্ডে কল করেন, এবং উনি আমাদেরকে ডোনেশন প্রদান করেন। সো এই জিনিসটা আসলে অনেক বেশি টাচ করেছে আমাকে, যে যাকে আমরা সাহায্য করেছিলাম একবার, যাকে আমাদের কাছে হাত পাততে হয়েছে, সেটা হচ্ছে করোনা সংকটে বিপদগ্রস্ত হয়ে, রাইট? বিকজ একজন প্রাইমারি স্কুলের টিচারের তো দরকার নেই আমাদের কাছ থেকে খাবার নেয়ার। সো আমরা সেই সময় খুব অবাক হয়েছিলাম, বাট পরে অন স্পটে গিয়ে বুঝতে পেরেছি যে উনি আসলে অনেক প্রবলেমসের মধ্যে আছে। সো তারপরে উনি আমাদেরকে আবার ডোনেশন দেন। সো দিস ইজ ভেরি মেমোরেবল থিং অফ মাই চ্যারিটি জার্নি, ভেরি লিটল জার্নি যদিও। সো আফটার দ্যাট আমরা ঈদের দিন তাকে আবার
খাবার সামগ্রী প্রদান করি ঈদ উপহার হিসাবে, যেখানে আর কি একটু স্পেশাল আইটেম ছিল লাইক পোলাওয়ের চাল, সেমাই, বিস্কিট, নুডলস লাইক দ্যাট। সো এটা অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, আমাদের গিভ এ হ্যান্ডের ভাইস প্রেসিডেন্ট জয়েন করেছে আলবির রায়হান সীমান্ত। উনি কমেন্টস করেছেন যে আপনার সহযোগিতা এবং উপদেশ গিভ এ হ্যান্ড পরিবারে নতুন মাত্রা যোগ করেছে, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি ব্লেসড আসলে গিভ এ হ্যান্ডের সাথে কাজ করতে পেরে। মোহাম্মদ আশরাফ লিখেছে আপনি ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখেছি টিভি নাটকে অভিনয় করেছেন, টিভি নাটক নিয়ে আর কতটুকু যাওয়ার ইচ্ছা, ভবিষ্যতে ফিল্মে অভিনয় করার ইচ্ছা আছে কি না? ওকে, ফার্স্ট অফ অল আই এম নট আ অ্যাক্টর, আমি অভিনয় করি না, ইভেন আমি অভিনয় তেমন একটা পারিও না। আমি টিভি নাটক করেছি, গ্যাস আমার আর টিভিতে একটা নাটক গেছে, গাজী টিভিতে অ্যান্ড দীপ্ত টিভিতে। সো এগুলো ছিল ঈদ স্পেশাল নাটক অ্যান্ড সবগুলোতেই আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সো নাটক নিয়ে আসলে তেমন চিন্তা ভাবনা নেই, কজ আমি যেহেতু বহুমুখী ব্যস্ততা আমার, সো দ্যাটস ওয়াই দেখা যায় নাটকে আমার টাইম দেওয়ার সময় আমার শিডিউলই হয় না। অ্যান্ড নাটকের সেক্টরটা টোটালি ডিফারেন্ট, লাইক নাটকের সেক্টরে যারা কাজ করে এবং আমাদের দেশে প্রমিনেন্ট অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা এখন লিড করছেন, সো তাদের সাথে কম্পিট দেওয়ার মতো আমি মনে করি না যে আমি এখনও তৈরি হয়েছি। তবে আমাকে যদি কেউ যোগ্য মনে করেন তো অবশ্যই আমি চেষ্টা করব আমার 100%টা দিয়ে কাজ করার। আর ফিল্মের কথা যেটা বললেন, আমি অলরেডি কলকাতায় একটা মুভি করে এসেছি, এটা আমাদের গল্প, যেটা হচ্ছে মানসী সিনহা, উনি একজন সিনিয়র অভিনেত্রী, ওনার ফার্স্ট ডিরেকশনের মুভি। সেখানে একটি গানের দৃশ্যায়নে আমি নাচ করেছি, নাচটা কোরিওগ্রাফি করেছে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার দেবু। সো উনি বলিউড সেলিব্রিটিদের ডান্স কোরিওগ্রাফ করেন। সো ওনার সাথে কাজ করেছি এবং আমাদের গানের রেকর্ডিংটা সম্পূর্ণ বোম্বে থেকে ডিওপি নিয়ে আসা হয়েছিল, লাইক ক্যামেরাম্যান বললে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন ডিওপি ওয়ার্ডটা না বলে। সো নাইস এক্সপিরিয়েন্স, সম্পূর্ণ কলকাতার মুভি এটা, এবং ফর দ্য ফার্স্ট টাইম বড় পর্দায় কাজ করা, যদিও করোনার কারণে অনেক দূর পিছিয়ে গেছে আমাদের মুভির কাজটা, বাট হোপসো যে বাংলাদেশে কতগুলো প্রোডাকশনের সাথে আমরা কাজ করার কথা হচ্ছিল। সো যদি সব ঠিক হয় এবং আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসি, ইনশাল্লাহ কাজ করব, যদি ভাগ্যে থাকে আর আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই কাজ করব। ইউ আর not an actor but you are an actress. No, actor is a মানে এখন actor actress কে আমরা আলাদা করি না, we all are actor, like আর্টিস্ট যারা আছেন সবাই, হয়তো এটা আপনি জানেন না, বাট এখন ইকুয়ালি সবাইকে বলা হয় এটা আর কি, অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা আলাদা করে বলা হয় না। আচ্ছা, আরও কিছু কমেন্টস এসেছে, আই গেস ওগুলো সবাই উপরে চলে গেছে। বারিশ আপনি কতদিন ধরে মিডিয়াতে কাজ করছেন? অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়ানো হয় 2008 সালে বাংলাদেশ টেলিভিশনে, যেটা একটা বিতর্ক প্রতিযোগিতা, এবং আমি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হই এবং পুরস্কৃত হই শ্রেষ্ঠ বক্তা হিসাবে, এবং কুইজ কম্পিটিশনেও আমি, আমাদের যেহেতু গার্লস কলেজ ছিল, আমরা বয়েজ কলেজকে হারিয়ে আমি উইনার হই। সো 2008 থেকে আসলে ক্যামেরার সামনে কাজ করা, বাট মিডিয়ার জার্নি হচ্ছে 2010 থেকে আমি বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য প্রাইভেট চ্যানেলে নাচ করতাম। সো তারপর মাঝে অনেক বেশি গ্যাপ। সো এই তো যদি ফার্স্ট ডে থেকে ধরি দেন অলমোস্ট 10 ইয়ার্স, বাট মাঝখানে অনেক গ্যাপ ছিল। আপু তোমার লাইফ স্টোরি শুনে আমার চোখে পানি ধরে রাখতে পারিনি। আপু লাভ ইউ সো মাচ, অনেক ভালো একটা মানুষ তুমি, অনেক কঠিন সময় পার করে আছো, আমি এখনো কত হ্যাপি থাকো এটা দেখে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন। কমেন্টটা করেছে তানহা। আচ্ছা, মোহাম্মদ শাহ সুমন লিখেছে গুড জব, থ্যাংক ইউ সো মাচ। হোয়াট ইজ ইউর বেস্ট জব ইন মিডিয়া? অবভিয়াসলি ডান্স পারফর্ম। আচ্ছা, ইয়াসমিন আক্তার জুথি লিখেছে ওয়াও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন যে আপনারা কি করছেন, সারাটা দিন কেমন কাটলো, বা হোয়াটস দ্য প্ল্যান, এবং যেহেতু লকডাউন একটু শিথিল করা হয়েছে, সো ফার্স্ট আপনারা কি করলেন যখন লকডাউন শিথিল করা হয়েছে। ক্যারিয়ার হিসেবে যে কোনো একটাকে বেছে নিন, ভালোবাসার জায়গাটা কোনটা বেছে নেবেন, মডেলিং, নৃত্যশিল্পী না উপস্থাপিকা? একজন কমেন্টস করেছেন HD ইমন,
সো দেখুন তিন ধরনের সেক্টর এবং তিনোটাই একেবারেই ডিফারেন্ট ফ্রম ইচ আদার। সো যদি আমি যখন একটাকে বেছে নিই, অবশ্যই আমি নাচকে বেছে নিব, কারণ নাচের মাধ্যমেই আমার মিডিয়া জার্নিটা শুরু এবং নাচকে আমি অনেক ভালোবাসি। যদিও নাচ আমি একদমই সাধনার সাথে করার চেষ্টা করেছিলাম, বাট আমার হয়নি, সাম পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ইস্যুস। সো চেষ্টা করি ভালো কিছু কাজ করার। ইয়াস, নাচকেই বেছে নিব। ইকবাল খান লিখেছে হ্যালো, আচ্ছা হাই আপু, কেমন আছেন? অনেক ভালো লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো চলো এখন আমরা চিটচ্যাট শুরু করি। সো কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন যে এই যে করোনা সংকটের সময়ে যে লকডাউনের মধ্যে আমরা ছিলাম, দ্যাট ওয়াজ সো বোরিং আই নো, বাট কে কীভাবে সময় কাটিয়েছেন অ্যান্ড কেমন ছিল এই ঘরবন্দি জীবনটা। আচ্ছা আপু, তোমার জন্য অলওয়েজ দোয়া থাকবে, তুমি ইন ফিউচার যেন অনেক দূর পর্যন্ত যেতে পারো সেই দোয়া করি, থ্যাংক ইউ সো মাচ। বিপুল শর্মা লিখেছে অনেক দিন পর দেখে ভালো লাগলো। আচ্ছা বিপুল শর্মা দার সাথে মেবি আমার কাজ হয়েছিল সিলেটে একটা, যতটুকু আমার মনে পড়ছে, ইফ আই এম নট রং। সিলেটে আমি একটা শো করতে গেছিলাম, সেখানে আমার বিপুল শর্মার সাথে পরিচয় হয়েছিল। এখন কি নিয়ে ব্যস্ত আছেন আপনি, কি কি কাজ করছেন? আচ্ছা এইচ জীবন, আমি এখন বর্তমানে বাংলাদেশে 3টি বেসরকারি চ্যানেলে কর্মরত আছি উপস্থাপিকা হিসেবে। আমার রেগুলার 3টা শো যাচ্ছে, সো এগুলো নিয়ে ব্যস্ত আছি। শুটিং এখনও চলছে, কজ চ্যানেলের কাজটা আসলে আমাদেরকে অলওয়েজ করতে হচ্ছে। অ্যান্ড ভার্চুয়ালে অনেক কাজ হচ্ছে আমাদের, লাইভ অ্যান্ড ডান্স প্রোগ্রামও হচ্ছে। যেমন ঈদেও আমার একটা ডান্স প্রোগ্রাম ছিল ভার্চুয়ালি। সো ফ্যাশন শো ছিল আমার ভার্চুয়ালি ক্যানভাস ম্যাগাজিনে, যেটা করা হয়েছে ভার্চুয়ালি। যেই ফ্যাশন শো করা হয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এবং আমি খুবই লাকি যে আই এম ওয়ান অফ দ্য পার্ট অফ দিস জার্নি থ্যাঙ্কস টু ক্যানভাস ম্যাগাজিন। এবং কোরিওগ্রাফিতে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য কোরিওগ্রাফার বুবুল টুম্পা আপু। সো আমরা বেশ কিছু আর্টিস্টরা কাজ করেছি এখানে। আই হোপ খুব সুন কাজটা রিলিজ হবে এবং ভালো লাগবে আপনাদের। দিস ইজ আ ভেরি নিউ আইডিয়া ফর বাংলাদেশ। আচ্ছা নূরজাহান আক্তার মনি লিখেছে আপু আপনার ব্রাইডাল শ্যুটগুলো অনেক বেশি সুন্দর হয়, লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মনি, থ্যাংক ইউ। শামীম আহমেদ লিখেছে হাই, হ্যালো আপু, হ্যালো। আচ্ছা বাংলাদেশ মিডিয়া নিয়ে আপনার অনুভূতি কী? আচ্ছা রিসেন্টলি একটা ওয়েব সিরিজ নিয়ে বাংলাদেশে খুব কথা হচ্ছে, সো আমি ওটা নিয়ে একটু কথা বলতে চাই যে গল্পের এবং চরিত্রের স্বার্থে যে সকল দৃশ্য আমাদেরকে দেখানো হয়, দ্যাট ওয়াজ ওকে উইথ আস, বাট চরিত্র বা গল্পের স্বার্থ ছাড়া যে সকল দৃশ্য দেখানো হয় লাইক অসামাজিক কর্মকাণ্ডের, উইচ ইজ নট রাইট, এবং আমাদের দেশের সংস্কৃতির সাথে যে একদমই যায় না। এবং আমাদের যারা দেখে ইউটিউব কন্টেন্টগুলো, তাদেরও আসলে দেখা যায় যে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে যে ধারণাটা সেটা আসলে বদলে যায়। সো আমি এগুলোর প্রতিবাদ করছি। আমি খুবই সাধারণ একজন আর্টিস্ট এই ব্যাপারগুলো নিয়ে প্রতিবাদ করার জন্য, বাট আমার মনে হয় এই ধরনের কাজ ভবিষ্যতে আমাদের কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না। আচ্ছা নাচটা কি এখন সোহেল ভাইয়ের সাথে করা হয়? বিপুল শর্মা দা, সোহেল রহমানের সাথে আমার জুটিবদ্ধ হয়ে কাজ করা হয়েছে প্রায় 2 বছর। পরবর্তীতে এখন আমি একদম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। সোহেল ভাইয়ের সাথেও আমার কাজ করা হয়, বাট একদম 2 বছর আমরা জুটি হয়ে কাজ করেছিলাম। তানহা হোসেন আছে আপু আর বলো না, এত বোরিং ছিল লকডাউন যা বলার বাহিরে, বাসায় থেকে থেকে মোটা হয়ে গেছে, সারাদিন খেতে থাকি। এক্স্যাক্টলি আমিও মুটিয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই আবার ওয়ার্কআউট স্টার্ট করেছি। আই ডোন্ট নো আপনারা জানেন কিনা, যারা আমাকে সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো আপ করেন তারা আপডেট পান যে আমি ডায়েট প্ল্যান শুরু করেছি এগেইন অ্যান্ড অলসো ওয়ার্কআউট করছি। আচ্ছা নূরজাহান মনে লিখেছে অনুরাগ স্যার আপনাকে অনেক সুন্দর করে সাজিয়েছিল, আমি কাছ থেকে আপনাকে দেখেছি। ও মনি, থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি গুড শো অফ মাইন্ড। মোহাম্মদ আশরাফ লিখেছে হোয়াট ওয়ার্ক আর ইউ ডুইং আফটার লকডাউন বারিশ আপু?
আমার তো আসলে অত লকডাউনে থাকা হয়নি, কজ আমার চ্যারিটি কাজের জন্য আমাকে প্রতি উইকেই বের হতে হয়েছে এবং আমাদের চ্যানেলের শুটিংয়ের জন্যও বের হতে হয়েছে। সো আমার আসলে লকডাউনটা ওভাবে আমি ফিল করিনি। আপু আজ আপনাকে অনেক কিউট লাগছে। নোবেল, থ্যাংক ইউ সো মাচ নোবেল। নতুন যারা মিডিয়াতে আসতে চায় মেয়েদের, তাদের কিছু বলেন যে ওরা কিভাবে এগোবে। বিপুল শর্মা দা, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড আ গুড কোয়েশ্চেন। বাট আমি মনে করি যে আমি এখনও এত বড় শিল্পী হইনি যে আমি এই প্রশ্নটার অ্যান্সার দিব এবং আমি কাউকে গাইড করব। বাট স্টিল আপনি যেহেতু আস্ক করেছেন, সো আমি বলছি। আমার মনে হয় যে যখন আমি কাজ শুরু করেছিলাম দ্যাট টাইম আমার একটা গাইডলাইনের দরকার ছিল, যেটা আমি পাইনি। বিকজ অফ গাইডলাইন আমি কিন্তু অনেক ধরনের কাজ করেছি যেগুলো হয়তো আমার ক্যারিয়ারে এখন প্রভাব ফেলে। হ্যাঁ, লাইক যেই বিভিন্ন ধরনের কাজ করেছি যেগুলো হচ্ছে বিলো গ্রেডেরও ছিল। সো দ্যাটস ওয়াই হয়েছে কি, ওই প্রভাবটা 5 বছর 10 বছর পর গিয়ে আমার ক্যারিয়ারে পড়ে। সো একটা গাইডলাইন কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার। সো আমি মনে করি যারা নতুন কাজ করতে চায় বা স্টার্ট করতে চায়, স্টার্ট আপে অবশ্যই তাদেরকে একটা প্রপার গাইডলাইন লাগবে, যে তাকে গাইড করবে যে উইচ ওয়ার্ক ইউ ডু অ্যান্ড উইচ নট টু ডু। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মেয়েদের একটা ধারণা হয়ে গেছে যে ভালগারভাবে নিজেকে উপস্থাপন করলেই মনে হয় তাড়াতাড়ি মিডিয়াতে এস্টাবলিশ হওয়া যায়, উইচ ইজ ভেরি রং। নো, জাস্ট নেভার। ভালগারকে কখনোই সাপোর্ট করা হয় না। দেখুন, যারা যারা ভালগার কে প্রায়োরিটি দিয়ে যারা মিডিয়াতে কাজ করতে চেয়েছে, তারা কিন্তু একটা টাইম পর ঝরে গেছে এবং মানুষের কাছে তারা কোনো সম্মান পায়নি। সো ব্যাড ইমেজ নিয়ে আসলে মিডিয়াতে কাজ করা বা পপুলারিটি পাওয়া, এটাকে আমি কখনোই সাপোর্ট করি না। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে ইউ হ্যাভ টু নো দ্য প্রপার গ্রুমিং, যেখান থেকে আপনি গ্রুমিং করবেন, লাইক কোনো গ্রুমিং ইনস্টিটিউট থেকে বা কোনো পার্সোনাল গাইডলাইন্স থেকে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন অনেকেই ভুল পথে চলে যায়, লাইক মিডিয়াতে কাজ করতে এসে দেখা যায় তাকে কেউ মিসলিড করে বা মিসগাইড করে, উইচ ইজ ভেরি রং। সো যদি কেউ মিডিয়াতে কাজ করতে চায়, লাইক ঢাকার বাইরে থেকে এসে অনেকে কাজ করতে চায়, সো তারা কিন্তু মিডিয়া সম্পর্কে জিরো নলেজ নিয়ে কাজ করে। সো আমি এটা বলবো যে জিরো নলেজ নিয়ে কোনো সেক্টরেই কাজ করা উচিত না। যেমন আমি যখন একদমই স্টার্টিং ছিল আমার, তখনও কিন্তু আমি প্রত্যেককে ফলো আপ করতাম এবং প্রত্যেকের কাজ আমি দেখতাম এবং কারা এখন কাজ করছে বর্তমানে, কারা সিনিয়র আছে, কারা জুনিয়র আছে, এই জিনিসগুলো আমি ফলো আপ করতাম। সো আমার একটা প্রপার আইডিয়া নিতে হবে যে সেক্টরে আমি প্রবেশ করব। হ্যাঁ, নট অনলি মিডিয়া সেক্টর, যে কোনো সেক্টর। লাইক আমি যদি সাধারণ একটা কল সেন্টারেও জব করার কথা চিন্তা করি, আমি জানবো যে হোয়াট ইজ আ কল সেন্টার, এখানে আমাকে কী ধরনের কল রিসিভ করতে হবে, কী ধরনের আমাকে কথা শুনতে হবে, আমার মাইন্ড কিভাবে কুল রাখতে হবে এবং আমাকে কত ধৈর্য ধারণ করতে হবে এবং আমার ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে আমাকে কিভাবে বিহেভ করতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন। আপনাকে একজন একটা বাজে প্রস্তাব দিতে পারে, বাট হাউ ইউ রিয়্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অনেক সাধনার একটা জায়গা হচ্ছে এই মিডিয়া ইন্ডাস্ট্রিটা, এবং এখানে আসলে একদিন দুদিন বা লাইক 1 year 2 year 3 years কাজ করলে যে আপনি একটা নাম বা এস্টাবলিশমেন্ট হবে, উইচ ইজ ভেরি রং। My 10 years is running, but still I am a struggling artist. So স্ট্রাগলিংটা আপনাকে আসলে দীর্ঘদিন ধরে করে যেতে হবে। আমি একটা জিনিস সবসময় মেনটেন করি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো আমি মনে করি যে আপনি যদি খুব দ্রুত কোনো কিছুতে এগিয়ে যেতে চান, সেটা আপনার জন্য ভালো হবে না। আচ্ছা, তানহা লিখেছে, আপু তোমাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা, আল্লাহ যদি কখনো ভাগ্যে রাখে তোমাকে একদিন দেখতে পাবো। অফকোর্স আমার গলা মনে হয় একটু ক্র্যাক করছে, কফি খেলাম তারপরও ঠিক হচ্ছে না। আচ্ছা, মনে লিখেছে, আর যে কিবরিয়া ভাইয়ার প্রোগ্রামে আপনাকে দেখার পর থেকে বেশি ভালোবাসি আপু। থ্যাংক ইউ। রকিবুল আলম লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এইচডি মন লিখেছে, যারা নতুন উপস্থাপনা করতে চায়, মডেলিং ও নাচ করতে চায়, কি কি গুণ থাকা উচিত একজন র্যাম্প মডেলের থাকা দরকার? ফিটনেস অবভিয়াসলি র্যাম্প মডেলের থাকতে হবে, হাইট থাকতে হবে এবং প্রপার গ্রুমিং থাকতে হবে এবং বাকি যেগুলো কোয়েশ্চেন ওগুলো আমি এতক্ষণ বলেছি। আচ্ছা, নতুনরা আসলে কখনো বুঝে
না কোনটা খারাপ কোনটা ভালো এসে স্টার হয়ে যেতে চায়, কিন্তু গ্রুমিং করার প্রয়োজন মনে করে না বা গুরু মানতে পারে না বলে আমার মনে হয়। আপনি অনেক ভালো একটা কথা বলেছেন যে আজকাল যারা কাজ করতে চায় তারা গুরু মানে না, বা যার মাধ্যমে যার হাত ধরে তার কাজের শুরু হয়েছে তাকে ভুলে যায় একটা স্ট্যাবলিশমেন্টের পর। বাট একটা কথা কি যে এই শিল্পের জায়গাটা এমন যে গুরুরা যদি একবার মানে তাদের আশীর্বাদের হাতটা উঠিয়ে ফেলে তাহলে সে আর কখনো এগিয়ে যেতে পারে না। আমি এটা বিলিভ করি এবং আমি এখন পর্যন্ত রাইট নাও আমি যত প্রোগ্রামেই যাই যেখানেই যাই আমি সবসময় আমার গুরুদের নাম স্মরণ করি। সো আমার হয়তো তাদের চেয়ে আরও বড় জায়গায় কাজ করার সুযোগ হয়েছে, বাট সেই জায়গাটাকে আমি কখনোই ছোট করে দেখি না, কজ দ্যাট ওয়াজ মাই স্টার্টিং লাইফ, রাইট? সো অবশ্যই গুরুকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং গুরুর আশীর্বাদ নিতে হবে। তাদের কারণেই একটা নতুন মেয়ে বা ছেলে কিন্তু ইনকাম করতে পারে এই ইন্ডাস্ট্রি থেকে, পারিশ্রমিক নিয়ে কাজ করতে পারে। এবং পারিশ্রমিকের একটা ব্যাপার হচ্ছে যারা নতুন কাজ করতে আসে, তা আমি বারিশ কিন্তু বিনা পারিশ্রমিকও কাজ করেছি যখন আমি নতুন কাজ করতে আসি। সো পারিশ্রমিকের বিষয়টা কিন্তু প্রথম থেকেই মাথায় আনা যাবে না। যখনই শিল্পের সাথে আসলে টাকার হিসাবটা এক হয়ে যায় তখনই কিন্তু শিল্পটার ধ্বংসের পথে চলে যায়। হ্যাঁ, অবশ্যই জীবনে চলার জন্য আপনি যদি এটাকে প্রফেশন হিসাবে নিতে চান, যেমন দিস ইজ মাই প্রফেশন নাও, সো আমি অবশ্যই পারিশ্রমিক দিয়েই আমি কাজ করব। বাট যখন আমার স্টার্টিং ছিল তখন কিন্তু আমার পারিশ্রমিক আর এখনকার পারিশ্রমিক কিন্তু সেম হবে না। আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, ক্যারি অন। এমডি কামরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আশরাফ লিখেছে, আপু আপনি কি ফ্রিল্যান্সার? আই এম আ ফ্রিল্যান্সার, গ্যাস আই এম আ ফ্রিল্যান্সার। আপু তোমার হাসিটা অনেক কিউট। তানহা, থ্যাংক ইউ। আপনি এই সাফল্যের পিছনে কার অগ্রাধিকার বেশি, মডেলিং অ্যান্ড ডান্স? আমি ডান্স শিখেছি বুলবুলিত কলা একাডেমি বাফা থেকে এবং আমার গুরুজি ছিলেন শ্রদ্ধেয় আমিরুল মনির স্যার। ওনাকে এখন আমি স্মরণ করি প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটা প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে। আমার যারা আরজে কিবরিয়াতে আমার রেডিও শোটা দেখেছেন ওখানেও আমি আমার গুরুজির নাম স্মরণ করেছি। এবং মডেলিংয়ের ক্ষেত্রে যেটা বলবো যে আমি কোনো গ্রুমিং ইনস্টিটিউটের মাধ্যমে আসিনি, আমি কোনো গ্রুমিং ইনস্টিটিউটের স্টুডেন্ট না, বাট আরুফ খান ভাইয়ার হাত ধরে আমার প্রথম ফটোশ্যুটটা শুরু হয় দেশি 10-এর সাথে, এই জন্য ওনার নামটা আমার স্মরণ করা। বাট ওনার গ্রুমিং স্কুলের স্টুডেন্ট আমি নই। তবে আমার ইচ্ছা আছে বাংলাদেশের বেস্ট কোনো গ্রুমিং স্কুল থেকে আমি র্যাম্পের কাজটা শিখবো। আমি যদিও ট্রেসমি ফ্যাশন উইকে অলরেডি কাজ করেছি এবং বেশ কিছু র্যাম্পে কাজ করেছি, বাট আই এম নট প্রফেশনাল দেয়ার এবং আমি অনেক কম জানি। সো আমার জানার খুব জানার আগ্রহটা অনেক বেশি। আমি সবার কাজ দেখি, শিখি। যেমন আমি ইউটিউবে প্রচুর দেখি, যারা হিন্দি সংস দেখেন, অনেকে সিনেমা দেখেন, আমি এগুলো কিছু দেখি না। আমি দেখি বাংলাদেশি আর্টিস্টদের কাজ, প্রতিটা বড় তারকা যারা আছেন তাদের ইন্টারভিউসগুলো দেখি, তাদের এক একজনের মেন্টালিটি বোঝার চেষ্টা করি, ড্রেস আপ সেন্স, হাউ দে টক, হাউ দে লুক, এবং তারা কোন জামার সাথে কোন কানের দুল পরছে, কোন হেয়ার স্টাইল করছে, এখন ট্রেন্ডে কি আছে। সো আই ফলো ইচ অ্যান্ড এভরি ওয়ান্স এবং আমি সবাইকে ফলো করি, সবার প্রোগ্রাম আমি দেখি, সবার অভিনয় আমি দেখি, সবার নাচ দেখি, কাজ দেখি, আমি সারাদিন এগুলোই দেখি। সো আমি অনেক ইন্সপায়ার্ড হই ভালো কারো কোনো কাজ দেখলে। এবং আমরা নতুনরা যারা কাজ করতে আসে তাদের মধ্যে একটা ধারণা থাকে যে সে আমার চেয়ে এগিয়ে যাচ্ছে, সো আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি বা আমি তার প্রতি জেলাস হয়ে যাচ্ছি, হিংসা করছি। দিস ইজ নট রাইট। আপনার পাশে যদি কেউ একজন ভালো কাজ করে অবশ্যই মনে রাখবেন যে সে যেহেতু এগিয়ে যেতে পারছেন, নেক্সট স্টেপ আপনিও এগিয়ে যেতে পারবেন। সো কখনো জেলাস করবেন না কাউকে নিয়ে এবং সবার ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা শিখতে হবে, তাহলে আপনাকেও মানুষ অ্যাপ্রিসিয়েট করবে। আচ্ছা, লিলু মিয়া লিখেছে, হাই এইচটি ইমন আপু, মিডিয়াতে আপনার গুরুকে? আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, আপনি আপনার মডেলিং সম্পর্কে নৈতিবাচক কথাগুলো আমাদের নতুনদের জন্য একটি ভালো অনুপ্রেরণা জাগাবে, দোয়া করবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ তানিয়া। আপু একটু হাসো তো, তানহা লিখেছে। আচ্ছা আচ্ছা, মডেলিং অ্যান্ড মিডিয়া লাইফে আপনার ফার্স্ট কাজ কোনটি?
মিডিয়াতে তো অনেক আগে কাজ করেছি, সেটা বললামই, কুইজ প্রতিযোগিতা, আমি বিতর্কের কাজ করেছি। আর মডেলিং আমার দেশি দশের ফটোশ্যুট দিয়ে প্রথম আমার কাজ করা শুরু। সবসময় এভাবে ভালোবেসে সবার সাথে থেকো, কাজটাকে ভালোবেসে, নিজেকে ভালোবেসে, অনেক অনেক দোয়া ভালোবাসা। ইভান শাহরিয়া সোহাগ স্যার কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি সময় নিয়ে আমার লাইভটা দেখছেন এবং কমেন্টস করছেন। ইভান শাহরিয়া সোহাগ স্যারের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার নাচের এই যে অল্প যে জার্নিটা আছে সেখানে উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করেন, যথেষ্ট উৎসাহ প্রদান করেন এবং যথেষ্ট সহযোগিতা প্রদান করেন। আমি ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। বলতে গেলে আমার গুরু যে আমিরুল মনি স্যারের পরে যদি আমি কাউকে একদম মনে প্রাণে আমার গুরু বা স্যার মানে একদমই শ্রদ্ধার সাথে স্মরণ করি, সেটা হচ্ছে ইভান শাহরিয়া সোহাগ স্যার। ওনার সাথে যতক্ষণ থাকি বা যতক্ষণ ওনার প্র্যাকটিস ফ্লোরে থাকি বা কাজ করি বা অন্যদের সাথে ওনার কাজ দেখি, আমি অলওয়েজই অনেক কিছু শেখার ট্রাই করি। এবং আই থিঙ্ক যারা কাজ করতে চান, ডান্স ব্যাপারে ইন্টারেস্টেড, তারা সোহাগ ডান্স গ্রুপে জয়েন করতে পারেন। ভেরি গুড টিচার। আচ্ছা, মোহাম্মদ আশরাফ লিখেছে, আপনার মিডিয়াতে সব থেকে সেরা কাজ কোনটি বারিশ আপু? আমার কাছে সেরা কাজ আই ডোন্ট নো, আমার ছোট বড় যে কোনো কাজই আমার কাছে সেরা, আমার যে কোনো কাজই। বাট আমার মনে হয় আমি আমার সেরা কাজটি এখন পর্যন্ত দিতে পারিনি। মার্ক বিপ্লব ইজ ওয়াচিং, মর্জিনা সুমি ইজ ওয়াচিং। আচ্ছা, বিপুল শর্মা লিখেছে, আমার জানা মতে বারিশ খুব পরিশ্রমী, এটা কি ঠিক? বিপুল শর্মা দাদা, আমি যেহেতু আপনার সাথে অলরেডি একবার সিলেটে কাজ করেছি, সো আপনি ভালো জানবেন। আমি চেষ্টা করি কাউকে কথা দিলে কথা রাখার। লাইক আমি যদি বলি আমি 5টার সময় আসবো, আমি ঠিক 5টার সময় আসবো, দরকার আমি 4:45-এ ওখানে স্ট্যান্ড বাই থাকবো, বাট আমি 5টায় আসবো। আমি টাইম খুব মেনটেন করার ট্রাই করি। অ্যান্ড কোনো কাজ করার আগে সেই কাজটা সম্পর্কে আগে ডিটেলস জেনে নিই যে হোয়াট ইজ গোয়িং অন, মানে কি হতে চলেছে, সেটা আসলে আগে থেকে জানার চেষ্টা করি। এবং কোনো একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান হওয়ার আগে আমি আসলে অনেক বেশি চিন্তা করি, আমার ড্রেস, মেকআপ, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি অন পয়েন্ট। আলহামদুলিল্লাহ সবাই আসলে আমাকে অনেক প্রেস করে আমার ড্রেস, মেকআপ অ্যান্ড ফ্যাশন সেন্স। কোথায় কি পরতে হবে এটা আসলে জানাটা খুবই ইম্পর্টেন্ট। লাইক অকওয়ার্ড কোনো ড্রেস আপ করা ইজ নট আ গুড ওয়ে টু প্রেজেন্ট ইউর সেলফ, কজ অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ধরনের ড্রেস ক্যারি করতে হয়, বাট যে ড্রেস আপনি ক্যারি করতে পারেন না সেটা আপনার অ্যাভয়েড করা উচিত। এবং আপনার বুঝতে হবে যে কোথায় আপনি কোন ড্রেস পরে যাবেন। লাইক আপনি যদি একটা শোরুমের ওপেনিংয়ে যান, সেখানে আপনি যেই ড্রেস আপ পরে যাবেন। আপনি যদি একটা পলিটিক্যাল শোতে গেস্ট হিসেবে যান, সেখানে আপনি সেই সেম ড্রেস পরে যাবেন না। সো দ্যাটস, এই বিষয়গুলো আসলে বুঝতে হবে। এই বিষয়গুলো বোঝার জন্যই আসলে সিনিয়রদেরকে অনেক বেশি ফলো করতে হবে, সিনিয়রদেরকে রেসপেক্ট করতে হবে, যে জিনিসটা আসলে এখন দেখা যায় খুব কম। যে যারা যারা স্ট্রাগলিং আর্টিস্ট আছে বা জুনিয়র আছে, তারা সিনিয়রদের একদমই রেসপেক্ট করে না। এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে, কারণ আমার সামনে আমি যখন দেখি যে আমার সিনিয়র আর্টিস্টরা প্রপার রেসপেক্টটা পাচ্ছে না, তখন আমার আসলে অনেক খারাপ লাগে। আমরা সবসময় একটা কথা শুনতে পাই, মডেল বারিশ ব্রাইডাল বধূ, আপনি কথাটা কিভাবে নেন? আমি অবভিয়াসলি এটা পজিটিভ হিসাবে নেই, অবভিয়াসলি, এবং আমার কলিগরাও এটা বলে থাকেন। যদি ব্রাইডাল হিসাবে আমাকে ভালো লাগে, দেন দিস ইজ আ ভেরি গুড কমপ্লিমেন্ট অফ মাইন্ড। বাট এই জিনিসটা ভাঙার জন্য আমি আমার কিছু পোর্টফোলিও শ্যুটও করিয়েছি, সেগুলোতেও মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। সো ইয়েস, যদি কাউকে কোনো স্পেসিফিক জিনিসে ভালো লাগে, সো দিস ইজ আ গুড কমপ্লিমেন্ট আমি মনে করি। এবং ব্রাইডাল সাজে আসলে সবাইকে মানায় না, সো আই ক্যান ক্যারি আপ। এবং আমি ক্যারিয়ারের ফার্স্টের থেকে অনেক ব্রাইডাল শ্যুট করেছি, এবং আই নো যে ইন্ডাস্ট্রিতে আমার চেয়ে বেশি ব্রাইডাল শ্যুট কেউ করেনি, এটা আমি বেড দিয়ে বলতে পারি একদম। এবং যেই মেয়েরা আছে তারা জানে যে ইন্টারন্যাশনাল আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট যারা আসে বাংলাদেশে, অলওয়েজ আমাকে মডেল হিসেবে চুজ করে এখন পর্যন্ত। সো আই এম ব্লেসড অ্যাকচুয়ালি যে সবাই এটা বলেন যে আমাকে ব্রাইডাল লুকে অনেক ভালো লাগে। আচ্ছা, তানহা হোসেন লিখেছে, আপু ইউর সো কিউট, থ্যাংক ইউ। সিলেটি কিং মাসুম লিখেছে, কোনো সাধারণ মানুষ কি চাইলে মডেলিং করতে পারবে? তার মধ্যে আমি একজন। আমরা তো সবাই সাধারণ, আমরা তো কেউ অসাধারণ নই। নিজেকে অসাধারণ করে প্রেজেন্ট করতে হয়, সবাই সাধারণ থাকে। শান্তনু তালুকদার লিখেছে, করোনার পরে আপনার কি কি কাজ দেখতে পারবো? করোনার মধ্যেই আমার কাজ চলছে, সো আমার ফেসবুকে রেগুলার আমি আপডেটস দেই, সো ইউ ক্যান কিপ কানেক্টেড উইথ মি। আচ্ছা,
নূরপ্রীতি ইজ ওয়াচিং। নূরপ্রীতি কাইন্ডলি একটু আমার ফ্যান্স গ্রুপ যেটা আছে সেটার অ্যাডমিন হচ্ছে নূরপ্রীতি, ওখানে একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। ইউর নেম ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ইউ আর ভেরি গুড বারিশ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কোন নৃত্য নাট্যের প্রধান চরিত্রে কি দেখতে পাবো, বিশেষ করে রবীন্দ্রনাথের নায়িকা চরিত্রে? আমি আসলে এখনো এতটা মনে করি না যে আমি নিজেকে এতটা বেশি তৈরি করেছি যে নৃত্যনাট্যের প্রধান চরিত্রে আমি অভিনয় করতে পারবো। তবে আশা রাখি, হ্যাঁ, যদি প্র্যাকটিসের মধ্যে থাকি ইনশাল্লাহ কখনো হয়তো স্বপ্নের চরিত্রে অভিনয় করতে পারবো। আমি নৃত্যনাট্যে অভিনয় করেছি আমার গুরুজি আমিরুল মুনি স্যারের সাথে অলরেডি। সেখানে আমার খুবই ভালো একটা ক্যারেক্টার ছিল, অনেক বছর আগের কথা। বাট নৃত্যনাট্যে অভিনয় করা আসলে অনেক বেশি পরিশ্রমের, অনেক মহড়া করতে হয় বারবার, এবং অনেক সাধনার, এবং আসলে খুব ভালো যারা নাচ পারে, অ্যাক্টিং পারে, তারা নৃত্যনাট্যের জন্য পারফেক্ট। আমার অনেক কিছু শেখার আছে আসলে এখনো। নীল দত্তা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিলেটে গান মেলা লিখেছে আপনাকে অসাধারণ লাগে, থ্যাংক ইউ। এইচডি মন কমেন্টস করেছে। আচ্ছা, নূরপ্রীতি লিখেছে হ্যাঁ করে দিয়েছি। বুলবুল টুম্পা আপু ইজ ওয়াচিং। আসসালামু আলাইকুম আপু, আমি একটু আগে আপনার কথাই বলছিলাম যে আমার একজন শিক্ষক এবং মা, একজন যেটা বলবো যে একজন মেন্টর, টিচার এবং অনেক শ্রদ্ধার একজন মানুষ হচ্ছেন বুলবুল টুম্পা আপু। এবং রিসেন্টলি আমরা একটি ভার্চুয়াল ফটোশুট ফ্যাশন ওয়াক করেছি ক্যানভাস ম্যাগাজিনের জন্য, যেটার কোরিওগ্রাফি করেছিলেন টুম্পা আপু। সো আমার দেখা মতে বাংলাদেশি মিডিয়া ইন্ডাস্ট্রিতে বুলবুল টুম্পা আপুর মতো এত অমায়িক এবং এত ভালো মনের মানুষ আসলে আমি খুবই কম দেখেছি। সো আই মাস্ট সে যে ওয়ান অফ মাই ফেভারিট পারসন ইন দিস মিডিয়া ইন্ডাস্ট্রি। এবং আমি আমার আসলে তেমন কোনো ফ্রেন্ডস নেই যারা আমাকে পার্সোনালি চিনেন, সো তেমন কারোর সাথে আমার রেগুলার কন্ট্যাক্টও আমার হয় না। বাট মিডিয়া ইন্ডাস্ট্রির খুব কম মানুষের সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট হয়, তাদের মধ্যে টুম্পা আপু একজন। আচ্ছা আপু, তুমি সাথে যে কবে দেখা করতে পারবো? তুমি অনেক ফ্রেন্ডলি, তোমাকে দেখলে বোঝা যায়, খুব মুডি। আচ্ছা, ইয়া তানহা, আমাকে দেখলে অনেকে মনে করে আমি মুডি, বাট যারা আমার সাথে সামনাসামনি দেখা করেছেন বা হঠাৎ করে দেখা হয়ে গেছে তারা আসলে বুঝেই উঠতে পারে না যে আমি বারিশ, কারণ আমি সবসময় খুব ন্যাচারালি, খুব সাধারণ থাকার চেষ্টা করি। বাংলাদেশে আপনার পছন্দের প্রিয় জায়গা কোনটি? আচ্ছা, দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, কজ আমি বাংলাদেশের যত ডিস্ট্রিক্টে ট্রাভেল করেছি সবগুলোই হচ্ছে আমার শোয়ের কারণে। এবং দেখা যায় এত প্রেশারের মধ্যে আমরা যাই যে লং নাইট জার্নি করে গিয়ে সকালে মেকআপ নাও, রিহার্সাল করো, ড্রেস পড়ো, শো, দেন আবার রাতে ব্যাক করো। সো ভেরি মাচ টায়ার্ডিং থাকে। বাট ইয়া, কক্সবাজার ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, এবং কক্সবাজার লাইক আমার মনে হয় এতবার গেছি যে আমার এখন আর ইচ্ছা করে না যেতে, বাট যখন যাই তখনও মন ভালো হয়ে যায়, লাইক মনে হয় যে আর যেতে ইচ্ছা করে না। বাট যতবারই যাই, অনেক সময় এমনও হয় শো করতে গেছি বাট বিচে যাওয়া হয় না, বাট যখন ব্যাক করে আবার ঢাকা আসি তখন মনে হয় বিচে গেলেই পারতাম। সো কক্সবাজার ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, আই মাস্ট সে। মাজহারুল রিজন লিখেছে নাইস টু সি ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার গলা আজকে ক্র্যাক করছে, কারণ আজকে আমাদের যে চ্যারিটি ফাউন্ডেশন ছিল সেখানেও লাইভ করেছি অ্যান্ড আমার রেকর্ডিংও ছিল, সো দ্যাটস ওই গলাটা অনেক ক্র্যাক করছে, সরি প্লিজ কিছু মনে করবেন না। Have you ever done any work outside of the country? Yeah, exactly. আমি বাংলাদেশের বাইরে অনেকগুলো দেশে কাজ করেছি। যদি বলি, আমি গভর্নমেন্ট ট্যুরেও গেছি, লাইক ইন্ডিয়া, মালয়েশিয়া, জাপান, দেন থাইল্যান্ডে একটা ফটোশ্যুটে গেছিলাম, দেন নেপালে নাটকের শুটিংয়ে গেছিলাম, দেন গেছি হচ্ছে ওমানে গেছি শো করতে। ওমানে দুটো প্লেসে আমরা শো করেছি, মাস্কাট অ্যান্ড সুর, অ্যান্ড দুবাইয়ে গেছি আমি শো করতে আমাদের কোরিওগ্রাফার লুনা আপুর সাথে। সো বাহিরের দেশে আমার অনেক ট্রাভেল হয়েছে শো এর কারণে। সিলেটে কয়বার এসেছিলেন আপু? আমি সিলেটে দুবার শো করতে গেছি, আর দুটোই ফ্যাশন শো ছিল। লাভ ইউ আপি তানহা, লাভ ইউ টু। আচ্ছা, সময় কাটানো যায় এখনো মিস করেন এমন ঘটনা আমাদের সাথে শেয়ার করেন, ফানি ঘটনা। আচ্ছা, আমার লাইফে সবচেয়ে ফানি ঘটনা ছিল যে দীপিকা পাড়ুকোনের সাথে আমার একটা ডান্স পারফরমেন্স ছিল। আর দীপিকা পাড়ুকোন যখন বাংলাদেশে আসে তখন 4 জনকে সিলেক্ট করা হয় মেয়ে, তার সাথে নাচ করবে, তাদের মধ্যে আমি একজন ছিলাম। সো
একদম দীপিকা পাড়ুকোন আমার সামনে আসার আগ পর্যন্ত আমি বিলিভই করিনি যে তার সাথে আমরা নাচতে পারবো বা আসবে বা এরকম একটা মোমেন্ট আসবে। তো ওই মোমেন্টটা ছিল আমার জন্য অনেক মেমোরেবল, যে দীপিকা পাড়ুকোন আমাকে হাগ করে এবং আমাদের একটা ছবিও আছে একসাথে, আমার সব সোশ্যাল মিডিয়াতে ছবিটা দেওয়া আছে এবং ডান্স পারফরমেন্সের ভিডিওটাও আছে। সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড মেমোরি ফর মি। আচ্ছা আপি, তোমাকে আমার আগে থেকে ভালো লাগে বা ঢাকা এফএম আর যে কিবরিয়া ভাইয়ার শোতে তোমার লাইফ হিস্ট্রি শুনে আরও বেশি ফেভারিট হয়ে গেছে? থ্যাংক ইউ সো মাচ। ফারজানা মুক্তা লিখেছে, আপু লাভ ইউ। ওকে, সো আমি আর 3 থেকে 4 মিনিট থাকবো, কজ আমার আরেকটা কম্পিটিশনের জাজের অ্যানাউন্সমেন্ট আছে, সো সেইখানে আমি চলে যাব, আমার একটা লাইভ আছে। সো ইন দ্য মিড টাইম আমার কিছু টাইম দরকার, বিকজ আই হ্যাভ টু গেট রেডি। টিল ডেট হুইচ ওয়ান ইজ ইউর বেস্ট ওয়ার্ক? আমার কাছে আমার সব ওয়ার্কই অনেক বেস্ট, বাট ইয়েস ট্রেসমি ফ্যাশন উইকে কাজ করাটা আমার কাছে রিয়েলি মেমোরেবল ছিল, বিকজ এত মডেলদের সাথে একই স্টেজে এবং এত সিনিয়র মডেলদের সাথে কাজ করা এবং একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করা, আজরা মাহমুদ আপুর কোরিওগ্রাফিতে ছিল ওটা। দ্যাট ওয়াজ আ ভেরি মেমোরেবল ডে ইন মাই লাইফ। এবং এত বড় মানে প্ল্যাটফর্মে আসলে এর আগে আমি র্যাম্প ওয়াক করিনি, এবং আমার এখনও মনে আছে যখন আমাকে আজরাপুর টিম থেকে কল আসে, দেন আমি বলি যে আমি কি পারবো, লাইক আমি তো মানে অত হাঁটা ভালো পারি না, বিকজ আমি কোথাও গ্রোম আপ করিনি। সো দ্যাটস ওয়াই তারপরে আমাকে রিহার্সালে বেশি করে সময় দেওয়া হয় এবং আমাকে 2 দিনের বা 3 দিনের যতটুকু সম্ভব। সো দেখ আমাদের একদম সকাল 6টায় কল টাইম ছিল, সো 6টা থেকে একদম রাত্র 8টা 9টা পর্যন্ত আমাদের শো শেষ হতো। সো আমার কাছে ওটা অনেক মেমোরেবল। সেলিব্রিটি বাড়ির শখ আর পরিবারের কাছে মেয়ে বাড়ির শখ কেমন? আই এম নট আ সেলিব্রিটি, আমি জাস্ট স্ট্রাগলিং আর্টিস্ট। ভালো কাজ দেখতে পাবো সামনে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি তোমার টিকটকগুলো জোস হয় বলার মতো না, টিকটক দেখে আমি অনেকগুলো টিকটক করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম মেহরাইন আপু, একদিন সিটিজি আসেন, আমাদের ইন্সপিরেশনাল ওমেন। ফারজানা মুক্তা, ইনশাল্লাহ আসবো। সো আই হ্যাভ টু গো নাও ফ্রেন্ডস। ভালো লাগলো খুব কথা বলে। রানওয়ে ম্যানুয়েকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। মডেল বাড়ির শখ এবং রানওয়ে ম্যানুয়েকের পক্ষ থেকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মিনহা মান্নার কমেন্টটা পড়ে শেষ করছি, যে জীবনের গল্পে যে কাহিনীটা শুনছি ওটা ট্র্যাজেডি, ইউর পাস্ট লাইফ হিস্টোরি, হোপফুলি নাও ইউ আর অল রাইট। ইয়া আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। রেডিও ম্যানিয়াক পেজের জন্য রইল অনেক অনেক শুভকামনা।